হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিস্ট্রি উইথ RSH চ্যানেল। তো এর আগেও যারা ভিডিও দেখেছো বা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তাদের জন্য বলছি, এখানে হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস করা হয়, যেখানে ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানসিয়েন্ট, মডার্ন এবং মেডিয়েভাল তিনটে পার্টি একসাথেই ক্লাস করানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যারা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ বা অন্যান্য যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তার পাশাপাশি যারা বোর্ড এক্সাম দিচ্ছ, সবার জন্যই কিন্তু কিছু না কিছু ইনফরমেশন রয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। তার পাশাপাশি কিন্তু তোমাদের যদি কাজে লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা যেটা ওয়ার্ল্ড মেডিয়েভাল হিস্ট্রির যে টপিকটা করব সেটা হচ্ছে রোমান সাম্রাজ্যের উত্থান ও পতন। কিভাবে রোমান সাম্রাজ্যের আস্তে আস্তে উত্থান ঘটেছিল এবং কিভাবে পতন ঘটেছিল। এবং আমরা যেটা জানি যে 476 খ্রিস্টাব্দে যে সমরনায়ক ছিলেন ওরোভেকার, তিনি পশ্চিম রোমান সাম্রাজ্যের তরুণ যিনি সম্রাট ছিলেন তৎকালীন রোমিউলিয়াস অগাস্টুলিয়াসকে সিংহাসনচ্যুত করে শাসনভার অধিকার করেন এবং পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট জেনোর কাছে ওরোভেকার অবশ্যই সম্রাটের তিনি মানে তার ক্ষমতা থাকলেও তিনি কিন্তু তার কাছে সম্রাটের পদমর্যাদা চাননি। তিনি চেয়েছিলেন প্যাট্রিশিয়ানের স্বীকৃতি। প্যাট্রিশিয়ান বলতে কি বলা হচ্ছে, তাকে তার যে ধরো তিনি যে একজন দেশপ্রেমিক, দেশনায়ক, এই একটা স্বীকৃতি চেয়েছিলেন। এবং এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি মধ্যযুগের যে ইউরোপ বা মধ্যযুগের বিশ্বের ইতিহাসের কিন্তু একটা শুরু হয়েছিল বলা যায়। কারণ এক্স্যাক্টলি ইতিহাসে এই সময় এই যুগের শেষ হয়েছিল, এই যুগের শুরু হয়েছিল, এরকম কোনো পার্টিকুলার নেই। কিন্তু কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা দ্বারা ঐতিহাসিকরা এই যে যুগগুলোকে আছে সেগুলোকে ভাগ করে থাকেন। ঠিক এরকম ভারতের ক্ষেত্রেও আছে। যেহেতু আমরা এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি বা ইউরোপের হিস্ট্রি পড়ছি, তো সেখানে এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু হয়েছিল। এবং এই 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল এবং মধ্যযুগে ইউরোপের সূত্রপাত ঘটেছিল বলে এরকম একটা মতবাদ পোষণ করা হয়, যদিও অনেক ঐতিহাসিকরা এই মতবাদকে মেনে নিতে চান না। এবং এই রোমান সাম্রাজ্যের এই যে পতন এবং তার ভিতরেই কিন্তু বর্বর জার্মানদের শাসন, সেটা কিন্তু আস্তে আস্তে কায়েম হতে শুরু করেছিল। আমরা একে একে যখন প্রত্যেকটা টপিক আলোচনা করব তখন আমরা সেটা দেখব। একটা নগর রাষ্ট্ররূপে রোম অন্যান্য নগর রাষ্ট্রগুলোকে ধ্বংস করে নেয়, বরং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল তাদের গড়ে উঠতে সাহায্য করেছিল নিজেদের গণ্ডির মধ্যে টেনে এনে। এবং একই সাথে অনেকগুলো রাজ্য মিলেই কিন্তু রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল। তো রোমান সাম্রাজ্যের পতন দিয়ে আমরা শুরু করলো। আমরা প্রথমে দেখব যে একটা সাম্রাজ্য তো হঠাৎ করে পতন হয় না, তার পিছনে তার একটা দীর্ঘ উত্থানের ইতিহাস থাকে এবং সেই উত্থানের পিছনেই কোথাও না কোথাও পতনের বীজও লুকিয়ে থাকে। এবং সেগুলোই আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। প্রথমেই যেটা দেখব যে এর উত্থানের কারণগুলো কী কী। প্রথমেই হচ্ছে ভূমধ্যসাগরের অবদান। যেটা মিশরকে নীল নদের দান বলা হয়, ভারতকে বা হরপ্পা সভ্যতাকে সিন্ধু নদের দান বলা হয়, এটা আমরা জানি। তো ঠিক সেরকমভাবে রোমের যেখানে বা প্রাচীন রোম সাম্রাজ্যের যেখানে অবস্থা ছিল সেটা হচ্ছে কিন্তু ভূমধ্যসাগরের ঠিক কাছে। সেই হিসেবে অনেক ঐতিহাসিকরা রোমান সাম্রাজ্যকে ভূমধ্যসাগরের অবদান বলে মনে করে থাকেন। কিন্তু এখানে একটা জিনিস কি, যে ভূমধ্যসাগরের অবস্থান হওয়ার ফলে সেখানকার জলবায়ু এবং তৎকালীন যে যোগাযোগ ব্যবস্থা, যেটা জলপথে বেশি হতো, ব্যবসা বাণিজ্য আরও অন্যান্য জিনিস, এবং সেখানকার ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে জলবায়ু, সেটা কিন্তু রোমান সাম্রাজ্যের উন্নতিতে অনেকটাই সহায়তা করেছিল। প্রকৃতপক্ষে বলা যায় যে একই ধরনের জলবায়ু সহজ যে যোগাযোগ ব্যবস্থা, তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের মানুষের সমষ্টি এক অনবদ্য মানব সমাজের রূপান্তর কিন্তু রোমান সাম্রাজ্যে দেখা দিয়েছিল। নেক্সট হচ্ছে নাগরিক স্বাধীনতা। রোমান সাম্রাজ্য অধিবাসীরা প্রায় কয়েক শতাব্দী ধরেই একই রাষ্ট্রের অধীনে থাকতো এবং থাকতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছিলো বলা যায়। এবং অনেকটা একই ধরনের জীবনযাত্রায় তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলো এবং সেই ফলে তাদের কাছে খাদ্য শস্য বা দৈনন্দিন জীবনের যে অন্যান্য যে সুযোগ সুবিধা, সেটা অনেকটাই সহজলভ্য ও তারা হয়ে গেছিলো। কিন্তু একটা সময় আবার দেখা গিয়েছিল যে শহরের জীবন বা নগরের জীবন অনেকটা টাফ হয়ে যাওয়াতে তারা ভেবেছিল যে গ্রামাঞ্চলে চলে গেলে সেটা কিন্তু তাদের জন্য, তাদের দৈনন্দিন জীবনের চাহিদা, সেটা কিন্তু অনেকটা সহজ হবে। তো যাই হোক, সেই হিসেবে কিন্তু এটাও একটা কারণ ছিল বলা যায়। নেক্সট হচ্ছে সামরিক বাহিনী। সমগ্র সাম্রাজ্য জুড়ে সামরিক বাহিনী, প্রশাসন, বিদ্যালয় ক্ষেত্র বা বিদ্যার বিভিন্ন যে প্রশিক্ষণ কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান, প্রেক্ষাগৃহ, বৈঠকখানা, রোমান প্যাট্রিয়টিজমের তাপে প্রতিরোধ এবং আনুগত্য, এগুলো কিন্তু পাশাপাশি
টিকে ছিল। উন্নত প্রশাসনিক ব্যবস্থা, আয়তনে রোমের নগরগুলি খুব ছোট হলেও বা অনেক রকম থাকলেও কিন্তু সেগুলো কিন্তু একেবারে যে ছোট ছিল বা সেগুলো যে কোনো রকম মানে কী বলবো, যে গ্রিকদের যে পলিস থাকে তার অনুরূপ কিন্তু রোমের নগররাষ্ট্রগুলো ছিল না। এগুলো এক এক ক্ষেত্রে কিন্তু, যেমন ধরো পম্পে বলে যে নগরটা ছিল তার আয়তন ছিল 150 থেকে 160 একরের মধ্যে। নেপলসের প্রাচীর ঘেরা অঞ্চল ছিল মাত্র 250 একর। অর্থাৎ গ্রিসের পলিস এবং রোমের যে নগররাষ্ট্রগুলো ছিল দুটোর মধ্যে কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রের দিক থেকে মানে আঞ্চলিক ভিত্তিতে কিন্তু অনেকটাই তফাৎ ছিল। তো গ্রিসের পলিসগুলোর সঙ্গে রোমের নগররাষ্ট্রগুলো দুটোই পলিস তো নগররাষ্ট্র, রোমের এগুলো নগররাষ্ট্র বলেছে, কিন্তু উভয়ের ক্ষেত্রে বৈশিষ্ট্যের দিক থেকে পরিধির দিক থেকে কিন্তু অনেকটাই তফাৎ ছিল। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে গ্রিসের পলিস বা নগররাষ্ট্র কী। সেক্ষেত্রে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যে সিরিজ চালু করেছি সেখানে আস্তে আস্তে সেগুলো আমরা দেখব। তখন আশা করছি আস্তে আস্তে তোমাদের যে ধারণাগুলো আছে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেটা আসছিলাম যে উন্নত প্রশাসনিক ব্যবস্থা, এর মধ্যে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে নগরের একটা উন্নত যে রোমান প্যাট্রিয়টিজম যেটা ছিল সেটা তো আগেই বললাম। এবং উন্নত প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে যে সে যুগে ধরো আলেকজান্দ্রিয়া, বিভিন্ন যে ট্রেনিজাদ, বিভিন্ন জায়গায় নাগরিকরা সহজেই যেতে পারতেন এবং সবাই স্বাধীন নাগরিক ছিলেন, সেটা তো আগে আমরা দেখেইছি। তার পাশাপাশি কি হচ্ছে যে এই সমস্ত ব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৎকালীন যে প্রশাসন ছিল সেটা কিন্তু খুবই উন্নত ছিল এবং সেই প্রশাসনিক ব্যবস্থাকে কিন্তু খুব সহজেই সেগুলোকে মেনটেন করত। যেমন সেখানকার সেনেটার যারা ছিলেন, পুঁজির মালিকরা ছিলেন, তারা বিশাল সম্পত্তির যেরকম একদিকে অধিকারী ছিলেন, তার পাশাপাশি তারা কিন্তু প্রশাসনের দিকটাও কিন্তু যথেষ্ট নজর রাখতেন। এখানে প্রাচীন রোম, যেখানে রোমের উত্থান ঘটছে, সেখানে কিন্তু তার নগর পরিকল্পনা, ঠিক সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনা যেমন খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে প্রাচীন রোমান সাম্রাজ্যের নগর পরিকল্পনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক শহরেই কিন্তু সুপরিকল্পিত জল সরবরাহ ব্যবস্থা, বড় বড় সরকারি বাড়ি, নাগরিকদের বাসগৃহ, স্নানাগার, প্রেক্ষাগৃহ, স্তম্ভ, বিপণন কেন্দ্র, সুরম্য সভাগার, মর্মর মূর্তি অর্থাৎ মার্বেলের বিভিন্ন যে মূর্তি, ফোয়ারা, অর্থাৎ খুব সুন্দর করে নগরকে সাজানো ছিল। এটা হচ্ছে অভিজাত শ্রেণীদের। অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ী, কারিগর, শ্রমজীবী মানুষদের সংখ্যা উচ্চ মধ্যবিত্তের তুলনায় যেহেতু বেশি ছিল, তাদের যে প্রাসাদ ছিল তারাও নগরের মধ্যে অবস্থান করলো, তাদের প্রাসাদগুলো অপেক্ষাকৃত ছোট ছিল এবং বাড়ির সংখ্যাও একটু কম ছিল এবং অপেক্ষাকৃত একটু ঘিঞ্জি এলাকায় থাকতো। আর শহরের একদম ঘিঞ্জি এলাকায় ছোট ছোট বাড়িতে থাকতো শ্রমিক শ্রেণীর মানুষরা। তো যেগুলো বলছিলাম যে আমরা যদি দেখি যে এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাচীন যে রোম সাম্রাজ্য ছিল তার মোটামুটি কীরকম থাকতো। উচ্চবিত্তদের ধরো থাকতো এরকম খুব সুন্দর জায়গা করে। পুরো নগরের ম্যাপ যদি দেখি তাহলে এরকম এই জায়গাটা বোঝা যাচ্ছে এই ঘিঞ্জি এলাকাগুলো একদম নিম্নবিত্তদের জন্য, মাঝারি এলাকাগুলো এগুলো হচ্ছে মধ্যবিত্তদের জন্য, এবং এই যে বড় বড় প্রেক্ষাগৃহ, প্রাসাদ, এরকমভাবে কিন্তু পুরো নগরকে কিন্তু সাজানো হয়েছিল। নেক্সট হচ্ছে কি ব্যবসা বাণিজ্য। একটা সাম্রাজ্যের উন্নতির জন্য তার অর্থনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে রোমান সাম্রাজ্যেরও তৎকালীন বৈদেশিক বাণিজ্য, যেহেতু ভূমধ্যসাগরের অবস্থান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, সেখানে বৈদেশিক বাণিজ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। গোটা রোমান সাম্রাজ্য জুড়ে স্থলপথ ও সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য চলত। কাজেই রাস্তা ছিল, জাহাজ বন্দর, দস্যুদের তাড়িয়ে নিরাপদ করা ছিল সমুদ্রপথ। কাবুয়ায় তৈরি ব্রোঞ্জের খাবার পাত্র পাওয়া গেছে স্কটল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, হাঙ্গেরি এবং রাশিয়ায়। ইতালীয় ও হেলেনীয় পূর্বের অঞ্চলগুলিতে কারখানার মালিক ও কারিগররা পশ্চিম দিকে চলে গিয়েছিল, এরকমও উদাহরণ পাওয়া যায়। এই অঞ্চলগুলির মধ্যে ছিল ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড। ইতালিতে তৈরি বিভিন্ন ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে এশিয়া মাইনর, প্যালেস্টাইন, সাইপ্রাস, মিশর, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ রাশিয়ায়। ফ্রান্সের কারখানাগুলিতে তৈরি জিনিসপত্র এই ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে পৌঁছেছে উত্তর আফ্রিকা, মিশর, স্পেন, ইতালি এবং সিসিলিতে। অন্যদিকে মেসোপটেমিয়া ও দক্ষিণ রাশিয়ার স্টেপের ওপারেও বিস্তীর্ণ যে এলাকা ছিল সেখানেও চালান যেত। এছাড়া মেসোপটেমিয়া থেকে দক্ষিণ আরবের যে মরু অঞ্চলগুলি, সেখান থেকে উটের পিঠে, নানা মশলাপাতি, অন্যান্য দ্রব্য, মলম এবং রত্ন বিভিন্ন সেখান থেকে নিয়মিত আসতো। অর্থাৎ
সমুদ্রপথে অর্থাৎ ভূমধ্য সাগরের অবস্থানকে কাজে লাগিয়ে কিন্তু রোমান সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য প্রচুর উঠেছিল। এখানে ম্যাপ থেকে তোমরা বুঝতে পারবে যে 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 জায়গার নামগুলো বললাম সেগুলোর সাথে কিভাবে, এই তো রোম, এখানে দেখতেই পাচ্ছ, একটু জুম করি, 1 মিনিট, এই হচ্ছে ইটালি, সরি, এই হচ্ছে ইটালি, রোম, এবং এই পথে এরা কিন্তু সব দিকে কীরকমভাবে ছড়িয়েছে সেটা কিন্তু তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরকমভাবেই কিন্তু এদের ব্যবসা বাণিজ্য চলেছিল। এবার আসছি উত্থান তো গেল, এবার আসছি পতনের কারণে। একটা সাম্রাজ্য যেমন একদিনে উত্থান ঘটে না, তেমনি তার পতনও একদিনে ঘটে না। এই পতনের পেছনেও কিন্তু দীর্ঘ কারণ ছিল। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অত্যধিক করের চাপ। করের চাপের থেকেও আর একটা বড় ব্যাপার ছিল যে নগর, যখনই কোনো নগর তৈরি হচ্ছে যেখানে বাসস্থানের ব্যবস্থা আছে, ইনকামের ব্যবস্থা আছে, সেখানে কিন্তু অত্যধিক পরিমাণে লোকের চাপ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাওয়ার, এবার একটা সময় জনসংখ্যা বৃদ্ধি হতে হতে এরকম হচ্ছে যে দৈনন্দিন চাহিদা যেটা থাকে সেটা কিন্তু তার উপরে কিন্তু চাপ পড়ে। তখন স্বাভাবিকভাবেই নগরগুলো থেকে কিন্তু লোকেরা গ্রামাঞ্চলে তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য চলে যেতে শুরু করেছিল। তার ফলে কী হয়েছিল যে অর্থনীতি সাময়িকভাবে হলেও কিছুটা ভেঙে পড়েছিল। তার পাশাপাশি কী ছিল, যেটা আমরা লক্ষ্য করি যে এই রোমান সাম্রাজ্যে কিন্তু প্রচুর করের ব্যবস্থা ছিল। সেখানে সাধারণ মানুষের ওপরে প্রচুর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, কোনো ক্ষেত্রে ধর্মের নামে, কোনো ক্ষেত্রে রাজ্য শাসনের নামে, অর্থাৎ একদিকে চার্চ, পোপ এবং অন্যদিকে রাজা বা যারা শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তারা সাধারণ মানুষের উপরে এত কর চাপিয়ে দিয়েছিলেন যে এই করের বোঝা টানতে না পারে একসময় কী হয়েছিল, জনগণও চারদিকে ছত্রভঙ্গ হয়ে গেছিল। নেক্সট হচ্ছে রোমান সাম্রাজ্যের স্বৈরচারিতা। রোমান সম্রাটদের ক্রমবর্ধমান স্বৈরাচারী যে শাসন সেটা রাষ্ট্রের অবক্ষয়ের জন্য অবশ্যই দায়ী। আঞ্চলিক স্বশাসন ছাড়া কোনো ক্ষেত্রেই কোনো শাসনকে দীর্ঘকাল ধরে রাখা যায় না। যখন ছোটো ছোটো নগর রাষ্ট্র ছিল তখন সেটা সম্ভব ছিল, কিন্তু যখন সাম্রাজ্যের বিস্তার বাড়তে থাকে তখন শুধুমাত্র একজন রাজার পক্ষে পুরো সাম্রাজ্য চালানো সম্ভব হয় না। তাহলে সেক্ষেত্রে স্থানীয়ভাবে কোনো শাসন বজায় রাখা জরুরি, কিন্তু সে তার কোনো ব্যবস্থাই কিন্তু রোমান সম্রাটরা করেননি। ফলে কী হয়েছিল, স্থানীয় ক্ষোভ ধীরে ধীরে বাধা বাঁধে এবং সেক্ষেত্রে কী হয়, স্থানীয়ভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সেটা সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়ে পড়ে। নতুন উৎপাদন ব্যবস্থার অভাব। নতুন উৎপাদন, ভূমধ্যসাগরেরকে কাজে লাগিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছিল ঠিকই, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যকে কাজে লাগিয়ে কোনো কারখানা তৈরি করা, নতুনভাবে নতুন নতুন জিনিস উৎপাদন করা, অন্য যে উৎপাদন ক্ষেত্র সেগুলো কিন্তু তারা কোনোভাবে ব্যবহার করেনি। সেক্ষেত্রে তাদের একটা উদারতা কাজ করেছিল বা উদাসীনতা কাজ করেছিল। তারপরে শ্রমিক শ্রেণীদের উৎসাহ দেওয়া, উদ্যম দেওয়া, বণিক শ্রেণীদের তাদের যারা ব্যবসা বাণিজ্য করতে তাদের মধ্যে উৎসাহ দান করা, নতুন নতুন জায়গা খোঁজা, এই জিনিসগুলোর কিন্তু অভাব ছিল এবং জ্ঞানেরও অভাব ছিল। তার ফলে আরবীয়রা যে পারদর্শিতা মধ্যযুগে অর্জন করেছিল সেটা রোমানরা অর্জন করতে পারেনি এবং সেটা সেই সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম একটা কারণ ছিল। ভূমধ্যসাগরে বাণিজ্য বৃদ্ধির চেষ্টার অভাব। লোপেজ রোম সাম্রাজ্যকে বর্ণনা করেছেন দ্য এম্পায়ার উইথ দ্য ফিট অফ ক্লে, অর্থাৎ মাটির পাওয়ালা সাম্রাজ্য বলে। তার কারণ কি, তার কথা অনুযায়ী বা তার বর্ণনায় বলেছে যে রোমান রাষ্ট্র ভূমধ্যসাগরকে ভিত্তি করে বাণিজ্য করলেও সেই বাণিজ্য পথকে বৃদ্ধি করার কোনোভাবেই কিন্তু চেষ্টা করেনি। অর্থাৎ রোমান সাম্রাজ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই রাষ্ট্র থেকে গিয়েছে নির্দিষ্ট একটা পথে সীমাবদ্ধ বাণিজ্যের মধ্যে এবং কৃষকদের সমষ্টির ওপর, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিল। সেখানে ব্যবসায়ীদের কোনো উন্নতির কথা কিন্তু রাষ্ট্র কোনো কালেই চিন্তা করেনি এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি না চলা যায় তাহলে আমরা কি জানি, যে কোনো বিশাল সাম্রাজ্যেরই কিন্তু পরিণতি তার পতনই হয়, আর যেটা রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও হয়েছিল। দাস বিদ্রোহের প্রভাব। রোমান সাম্রাজ্যের অবক্ষয়ের সঙ্গে অনেক ঐতিহাসিকরা দাস বিদ্রোহের কথাও বলেছিলেন। দাস বিদ্রোহ রোমে কখনোই তেমন খুব একটা যে বড় আকার ধারণ করেছিল তা কিন্তু নয়, তবে কিন্তু হ্যাঁ, যে রোম সাম্রাজ্যের দাস ব্যবস্থা যেটা সেটা কিন্তু চরম আকার নিয়েছিল এবং দাসদের সঙ্গে খুব জঘন্যতম ব্যবহার করা হতো এবং দাসদের মধ্যে অনেকে কিন্তু অনেক ক্ষোভও ছিল। সেই হিসেবে মাঝে মধ্যে স্থানীয়ভাবে বা সাময়িকভাবে কিন্তু অনেক সময় বিভিন্ন দাস বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় এবং সেই হিসেবে কিন্তু এই দাস বিদ্রোহ কিন্তু
এই এর বা এই সাম্রাজ্যের পতনের জন্য কিন্তু অনেকে দায়ী করে থাকেন। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে দাসদের উপর অনেক পাশবিক অত্যাচার করা হতো, অর্থাৎ তাদের কেনা বেচা করা হতো। এটা তো একটা ব্যাপার রয়েছে, প্লাস তাদের দিয়ে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। তারা জন্ম থেকে মৃত্যু, এমনকি অনেক সময় দেখা গিয়েছে যে জেনারেশন বাই জেনারেশনও তারা এই দাস থাকতো, ফলে স্বাভাবিকভাবে তাদের দিয়ে প্লাস তাদের ওপরে চলতো পাশবিক অত্যাচার, এগুলো তো ছিল। এছাড়া এর অর্থনীতি, যেটা আগেই বললাম যে কৃষি নির্ভর ছিল, তাহলে কৃষি যেহেতু খুবই গুরুত্ব ছিল, এবং কৃষিতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে বেশি প্রফিট করার জন্য ও কিন্তু এই কৃতদাসদেরই কিন্তু বেশি ব্যবহার করা হতো, এবং শেষ পর্যন্ত এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে ট্যাক্স বৃদ্ধি পেতে পেতে, বা যেটা করের বোঝা, এর আগে আমি বললাম করের বোঝা এত বৃদ্ধি পেয়েছিল যে অনেক সময় দেখা যেত যে স্বাধীন যারা চাষি ছিল তারা পালিয়ে যেত, তারা সেই করের বোঝা টানতে পারতো না। তখন সেখানে কি দাসদের দিয়ে বা কৃতদাসদের দিয়ে সেই কাজগুলো করা হতো, এবং তারাও একটা সময় অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে তারাও বিদ্রোহের পথ বেছে নিয়েছিল, এবং সব দিক থেকে ফলে দেখা গিয়েছিল যে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল। এবং যেহেতু কৃষি ব্যবস্থায় রোমান অর্থনীতির প্রধান স্তম্ভ ছিল, তাহলে সেই অর্থনীতি যখন ভেঙে পড়লো, তাহলে তার পাশাপাশি কিন্তু সেই সাম্রাজ্যের অবক্ষয় বা পতনও কিন্তু নিশ্চিত ছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয়, আর ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। আর তার পাশাপাশি কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।